আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈবযৌগের কোর্সটাতে। আমরা এই কোর্সটা নিয়ে অনেকগুলো প্ল্যান করার পরে এই কোর্সটা মেক করলাম এবং তোমরা দেখবা এই যে লেকচারগুলো না এটা বিশাল হবে, অলমোস্ট 25 থেকে 30 লেকচার হবে। তো বুঝতেই পারছো লেকচার কিন্তু বেশ বড়, অনেক কিছু নিয়ে কথা বলবো আমরা। এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমাদের বিশাল কিছু আসবে। আচ্ছা, এবং যেটা বলি যে ইন্টারের কোনো একটা স্টুডেন্টকে বলি যে ভাইয়া কেমিস্ট্রির মধ্যে কোন অধ্যায়টা সবচেয়ে টাফ, সে চোখ বন্ধ করে এটাই বলবে যে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি। শুধু এটা না, যারা আমরা ভার্সিটিতে পড়ি, যারা ইভেন ভার্সিটি পাশ করে গেছি, তারাও কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রিকে ভয় পায়। এটা প্রাগৈতিহাসিক কাল থেকে সবাই ভয় পেয়ে আসতেছে, আসবে এবং চলতে থাকবে এই জিনিসটা। আমরা এটাকে একটু ইজি করার জন্য কিছু সিস্টেমেটিক ওয়েতে পড়বো, তাহলে অ্যাটলিস্ট অধ্যায়গুলোর প্যাচ লাগবে না। কারণ বিক্রিয়া দেখবা, হ্যাঁ আমরা তো পড়াবো, দেখবা বিক্রিয়া অলমোস্ট 100 এর উপরে বিক্রিয়া হবে। শুধু 100 বলে ভুল হবে, দেখবা 100-150 বিক্রিয়া হয়ে যাবে। ওই 150 বিক্রিয়া তুমি তো মেমোরাইজ করতে পারবে না, তোমাকে সিস্টেমিক ওয়েতে বুঝে আগাতে হবে। তুমি কয়টা মুখস্থ করবা। সো আমরা কথা না বাড়াই আমাদের ডিসকাশন শুরু করে ফেলি। তার আগে বলে দিই এই অধ্যায়ে কি কি টপিকস বলবো, আমরা কি কি টপিকসে পড়বো। তবে শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, এই দেওয়া আছে আমরা মোটামুটি কতগুলো ব্রড ক্লাসিফিকেশন লিখছি যে আমরা কি কি পড়বো। ঠিক আছে, খেয়াল করো তো। টপিকস এর মধ্যে আছে, প্রথমে আছে ইন্ট্রোডাকশন, কিছু নরমাল কথাবার্তা বলতেছি না, এই বলতেছি এগুলা বা আগে কিছু বলবো ওগুলা হচ্ছে এর মধ্যে পার্ট। তারপরে ক্লাসিফিকেশন, ওই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসিফিকেশনটা, যেটাকে ভাঙলে কি কি ব্রাঞ্চ পাওয়া যায়। তারপরে আছে নেমকরণ, নেমিং বা নামকরণ, সমগোত্রীয় শ্রেণী, অ্যারোমেটিক যৌগ, পলিমারকরণ, লাস্ট লিখছি কনভার্সন। একটু খেয়াল করে দেখবা আমি কিছু নামকে লিখছি হচ্ছে ব্লু কালিতে, এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, এগুলোর উপরে ম্যাক্সিমাম আমি একটা ক্লাস নিব, মানে একটা করে ক্লাস নিব। আর এদের মধ্যে আসলে যেটা কালো কালি লিখছি, এদের মধ্যে হিউজ পার্ট হবে। যেমন নামকরণের উপরে আমাদের বেশ অনেকগুলো টাইম লাগবে, কারণ সবগুলো টাইপের অর্গানিক কেমিস্ট্রি আমাদের নামকরণ শিখতে হবে। আর এই সমগোত্রীয় শ্রেণী, মাশাআল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ট। কারণ কি, খেয়াল করো এর মধ্যে কি কি আসবে। আচ্ছা, এখন বলে তো বুঝবো না, জাস্ট আমি হিন্টস দিয়ে রাখি। তোমরা তো 9-10 একটু হলেও পড়ছো, তাই না? তোমরা জানো এর মধ্যে আসবে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এটাকে আমি লিখলাম কি অ্যালকেন, আচ্ছা বাংলায় লিখিনি, ধরলাম এক বন্ধ লিখলাম, হ্যাঁ বাংলা লিখতে হবে না। ধরলাম এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, তারপর অ্যালকাইন, ট্রিপল বন্ড। আবার আসবে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল সায়ানাইড, তারপর হচ্ছে এটাকে বলা হবে কি আমাদের অ্যালডিহাইড। এছাড়া আছে কিটোন, তারপর আসে আমাদের অ্যাসিড RCOOH, এখানে আমি দিয়ে লিখি RCOOH। এটা হচ্ছে শুরু, আমি জাস্ট কয়েকটা লিখলাম, এখানে কতগুলো আসবে তোমরা দেখবা। এটা হিউজ একটা লেকচার হবে এখানে, আমাদের ম্যাক্সিমাম ক্লাস এর উপর বেস করে। তাছাড়া আছে আমাদের অ্যারোমেটিক যৌগ, এখানে আমরা বেনজিন নিয়ে পড়বো, বেনজিন, টলুইন, ফেনল ইত্যাদি কনভার্সন, বেনজিন ডাইঅ্যাসোনিয়াম ক্লোরাইড ইত্যাদি পড়বো। তারপর আছে পলিমারকরণ, এটা খুব বড় একটা লেকচার হবে না, এটা ক্ষুদ্র একটা লেকচার হবে পলিমারকরণ, এর উপর মেবি 2টা ক্লাস হবে। আর লাস্ট হচ্ছে আমাদের কনভার্সন, আমরা যা শিখলাম ওগুলাকে একটা থেকে একটাতে কনভার্ট করবো আমরা এখন, ওই বিক্রিয়াগুলোর সাহায্যে লাস্টে কনভার্সন করা হয়। আর একটা পার্ট আছে সমানুতা, ওইটা আমরা সবার লাস্টে পড়াবো। যদি এটা বইয়ে নামকরণের পরপরই দেওয়া আছে, বাট আমরা সমানুতাকে সবার শেষে পড়াবো। সো আমরা কিন্তু বিশাল, হ্যাঁ আমরা কিন্তু খুব ডিটেইলস বলিনি, আমি অনেক কিছু কিন্তু লিখিনি এখানে, হ্যাঁ যে টপিকস এর মধ্যে। এর টপিকস লিখতে গেলে তো পুরো বোর্ড জুড়ে জায়গা হবে না, এত টপিকস আছে। আমি জাস্ট কয়েকটা ব্রড হেডিং এ বললাম যে মেইনলি কি দিয়ে শুরু করবো, যারা আমরা একদমই জানি না তাদের জন্য বললাম, যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তাদের জন্য, যে কি থাকে। প্রথমে থাকে কিছু মানে কিছু বাংলা কথাবার্তা থাকে, তারপর কিছু শ্রেণীবিন্যাস, তার মানে অর্গানিক কেমিস্ট্রিকে আমি কোন ব্রাঞ্চে ভাগ করব, দেন নামকরণ, তারপর আর একটা সমানুতা, সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আছে অনেক পার্ট, অ্যারোমেটিক যৌগ, পলিমারকরণ, কনভার্সন ইত্যাদি। ওকে, সো এই পার্টটা আমাদের জাস্ট কি বোঝানোর জন্য, আর কিছু না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে আমরা প্রথমেই শুরু করে ফেলি আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ নিয়ে
কিছু বিজ্ঞানের ধারণা। এদের নিয়ে মধ্যে প্রথম কথা বলা হচ্ছে আমাদের বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াস একটা মতবাদী দিয়েছেন যে, আচ্ছা তার মতবাদটা বলি, আগের কালে বিজ্ঞানীরা অনেক ট্রাই করতো যে অর্গানিক যে কম্পাউন্ড গুলো, ফর এক্সাম্পল আমরা ফল থেকে বা ফুলের সুগন্ধ কেন পাই, কারণ এর মধ্যে এস্টার থাকে। ফুলের মধ্যে কি থাকে? এস্টার। এই এস্টার সুগন্ধ, তারা কি অনেক ট্রাই করেও তারা পরীক্ষাগারে এই টাইপ কিছু বানাতে পারতেছিল না। এই নিয়ে অনেক অনেক গবেষণা করলো। আলটিমেটলি 1815 সালে মোস্ট প্রবাবলি বিজ্ঞানী বার্জেলিয়াস একটা মতবাদ দিয়ে দেন। এটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ দেন। অ্যাকর্ডিং টু দিস মতবাদ তিনি বলেন যে না, সকল জীবিত বস্তু, অর্থাৎ হতে পারে গাছ বা উদ্ভিদ টাইপের কিছু অথবা প্রাণী, সকল জীবের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে যা দ্বারা তারা জৈব যৌগ বানায়। এটা আমরা ল্যাবরেটরিতে বানাতে পারবো না। সো আগে যারা বিজ্ঞানী ট্রাই করতে হবে তাও ছেড়ে দিচ্ছে যে বানানোই পসিবল না অর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরিতে। বাট একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। হ্যাঁ, ফ্রেডরিক ওহলার, হ্যাঁ আমি লিখে দিই নামটা, ফ্রেডরিক ভোলার, অনেক বলেছে ওহলার, একই কথা। ভোলার নামক বিজ্ঞানী তার একবার পরীক্ষাগারে কোন একটা কারণে তার অ্যামোনিয়াম সায়ানেট এই যৌগটার দরকার ছিল। তো সে করলো কি, এই যৌগ পাওয়ার জন্য সে একটা বিক্রিয়া দিল। সে করলো কি, সিলভার সায়ানেট এর সাথে সে বিক্রিয়া দিল হচ্ছে তোমাদের বিক্রিয়া দিল অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে কমন সেন্স কি বলে খেয়াল করো একটু, এই যে সিলভার নিবে ক্লোরিন কে, এই বিক্রিয়াটা হয়ে যাবে না? তাহলে উৎপন্ন হবে কোনটা? অ্যামোনিয়াম সায়ানেট এবং হচ্ছে তোমাদের এই যে সিলভার ক্লোরাইড। এখন যখন সে দ্রবণ থেকে এটাকে পৃথক করবে, সেটাকে তাপ দিছে, দ্রবণ থেকে সে এই যৌগকে পৃথক করতে সেটাকে তাপ দিল, তখন এটা বিক্রিয়া হয়ে গেছে। যখন সেটাকে তাপ দিল তখন এটা কি পুনর্বিন্যাস হয়ে, খেয়াল করো কি উৎপন্ন হচ্ছে। এখানে কয়টা আছে? 2টা নাইট্রোজেন আছে, এই যে 2টা নাইট্রোজেন আর 4টা হাইড্রোজেন না? এই যৌগটা ভেঙে এমন হয়ে গেছে, দেখো NH2, এখানেও NH2, মাঝে C আর O, C ডাবল বন্ড O, এই একটা যৌগ উৎপন্ন হয়েছে। আর আমাদের সবারই এই যৌগটার নাম জানা উচিত। একে বলা হয় কি? ইউরিয়া। তোমরা পড়ে আসছো 9-10-এ, এটাকে বলা হয় কি? ইউরিয়া। এই ইউরিয়াকে বলা হয়ে থাকে প্রথম ল্যাবরেটরিতে আবিষ্কৃত জৈব যৌগ। যখনই এই যে আমাদের ফ্রেডরিক ভোলার এই ইউরিয়া বের করে ফেললো, তখন না প্রাণ শক্তির মতবাদ তো ভুল। আমরা ল্যাবে কি, ল্যাবের মধ্যে তো আমরা অর্গানিক যৌগ, অর্গানিক কম্পাউন্ডকে বের করতে পারি। এখান থেকে আমাদের আধুনিক যে অর্গানিক কেমিস্ট্রি যে শাখাগুলো দেন আমরা বিজ্ঞানীরা আস্তে আস্তে বানায় ফেললো। যে আমাদের বিজ্ঞানীরা কি পুরো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বিশাল ডিসকাশন করে, এখন তো অর্গানিক মানে কোটি 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 কম্পাউন্ড আছে। কোটি বললে ভুল হবে, অলমোস্ট লক্ষ্য করা হয় কি 82 লক্ষ অ্যারাউন্ড যৌগ আছে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। 82 লাখ, তো হিউজ একটা নাম্বার। এনিওয়ে, এখন খেয়াল করি আমরা, হ্যাঁ আমরা এবার তারপর থেকে খেয়াল করি। তাহলে অর্গানিক কেমিস্ট্রি বললাম বা জৈব যৌগ বললাম, আমরা এই জৈব যৌগের সংজ্ঞাটা কি হবে? পরীক্ষা আসে ভাইয়া যে জৈব যৌগ কাকে বলে, কি বলবো? এক কথায় বলে আছে, খেয়াল করো তো। মনে রাখবো এই যে আমাদের কার্বন আর এই হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয়ে থাকে হাইড্রোকার্বন। কি বললাম? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে সকল যৌগ, এদেরকে বলা হয়ে থাকে হাইড্রোকার্বন। ফর এক্সাম্পল, আমি লিখতাম C2H6, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, সেটা হাইড্রোকার্বন। যদি বলতাম CH4, সেও একটা হাইড্রোকার্বন। যদি বলতাম মনে করো C2H2, সেও একটা হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয়ে থাকে হাইড্রোকার্বন। এখন এদের সাথে অন্য কারো বিক্রিয়া দিয়ে বা এদেরকে তাপ টুপ দিয়ে আমরা অন্যান্য শ্রেণীর অর্গানিক যৌগ বানাতে পারি। তো ওদেরকে বলা হয় কি হাইড্রোকার্বনের জাতক। এদের থেকে যারা জন্ম নেয় এদেরকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। আবার রিপিট করি, হ্যাঁ দেখো, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হবে হাইড্রোকার্বন। আর এই হাইড্রোকার্বন থেকে অন্যান্য বিক্রিয়ার মাধ্যমে উদ্ভূত
যৌগকে বলা হয়ে থাকবে হাইড্রোকার্বনের জাতক। এই যারা পড়লাম হাইড্রোকার্বন এবং এদের জাতক, আমাদের কেমিস্ট্রির যে ব্রাঞ্চে রসায়নের যে শাখায় এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলোর ধর্ম, প্রস্তুতি, শনাক্তকরণ, ব্যবহার, বিভিন্ন বিক্রিয়া নিয়ে কথাবার্তা বা কাজ করা হয়, তাকেই বলা হয়ে থাকে জৈব যৌগ। আই রিপিট, আমাদের হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহের ধর্ম, বিক্রিয়া, প্রিপারেশন, ব্যবহার, শনাক্তকরণ এই প্রভৃতি কাজকে রসায়নের যেই ব্রাঞ্চে ডিসকাস করা হয় তাকে আমরা বলে থাকি কি অর্গানিক কেমিস্ট্রি, বা বাংলায় বলতে ক্ষেত্রে জৈব যৌগ বলি। যদিও জৈব ইংরেজি কেমিস্ট্রি না, জৈব ইংরেজি কি কম্পাউন্ড। আর যদি সংজ্ঞা বলি যে অর্গানিক জৈব যৌগ, যৌগটা কাকে বলে? সো নরমালি বললে এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতকগুলোকে বলা হয় কি জৈব যৌগ, জাস্ট মানে যৌগ বললে। আর রসায়নের ব্রাঞ্চ বলে তো বললাম যেখানে কাজ করা হয় সব নিয়ে। সো এই হচ্ছে আমাদের নরমাল কিছু কথাবার্তা। আমরা এখন এই নিয়ে ডিটেইলস ঢুকবো আস্তে আস্তে। সো এই পার্টটুকু অবধি একটু দেখে নাও ভালো করে। তাহলে আমরা প্রথমে কিছু কাজ করি, কয়েকটা আমরা যৌগের নাম শিখে ফেলি আগে থেকে। এগুলো আমাদের বারবার লাগবে, তো নামগুলো এমন কেন আমরা পরে জানবো, বাট আপাতত তুমি শিখে রাখো। ওকে, আজ দিবে আমি বলি আপাতত তুমি এগুলা শিখে রাখো। ফর এক্সাম্পল এটা বলি, এর নাম কি আমরা সবাই জানি তাই না? এর নাম হচ্ছে মিথেন। এটা কি বলা হয়ে থাকে মার্শ গ্যাস। মার্শ গ্যাস এটা আসছিল একবার বইয়ের ভর্তি পরীক্ষা আসছিল, মার্শ গ্যাসের সংকেত লিখো। কি ছিল মিথেনের সংকেত? তারপরে এর কার্বন বাড়াই ফেলি, C2H6 এর নাম কি হবে? ইথেন। আরো বাড়াতাম, C3H8 এর নাম কত হবে? প্রোপেন। একটু খেয়াল করলে বুঝবা এই যে নাম যৌগগুলো এর একটা কমন স্ট্রাকচার ফলো করে। দেখো, যখন কার্বন একটা, হাইড্রোজেন চারটা, যখন কার্বন আরো একটা বাড়লো, হাইড্রোজেন দুইটা বাড়লো, কার্বন আরো একটা বাড়লো, হাইড্রোজেন দুইটা বাড়লো। তুমি একটু চিন্তা করলে বুঝবা এদের স্ট্রাকচার হবে এরকম, CnH2n+2। আর এই স্ট্রাকচার যারা মেনে চলে, এই যে CnH2n+2 এই স্ট্রাকচারটা যারা মেনে চলে এদেরকে আমরা কমনলি বলে থাকি অ্যালকেন। এদেরকে বলে থাকি আমরা কি অ্যালকেন। যেহেতু অ্যালকেন বলি তাই দেখো লাস্টে কি অলওয়েজ n আছে, অ্যালকেন। দেখো মিথেন, ইথেন, প্রোপেন, লাস্টে n টার্মটুকু আছে, এই যে লাস্টে এই n পার্টটুকু থাকবে। অনুরূপভাবে তুমি যেমন দেখো না CnH2n থাকে কোন স্ট্রাকচার, এদেরকে আমরা কমনলি বলে থাকি অ্যালকিন। কমনলি বলবো আমরা অ্যালকিন, অর্থাৎ নামের শেষে তুমি ইন পাবা। ফর এক্সাম্পল যদি C এর মান 2 হয়, এক্ষেত্রে C এর মান 1 পসিবল না। হ্যাঁ, যদি C এর মান 2 হয় তখন কি দেখবা C2H4 এর নাম হবে ইথিন। এর নাম হবে কি ইথিন। এগুলো আমরা পরে শিখবো, খুব সিস্টেমেটিকলি শিখবো, বাট আপাতত আমাদের একদম কমনলি নাম জানতে হবে, আসলে ডিসকাশন শুরু করা যাবে না। এর নাম হচ্ছে কি ইথিন। আর ইথিনকে আমরা কি বলে থাকি ইথিলিন। এর আরো একটা নাম আছে ইথিলিন। তারপর যদি বলি এর মান 3, এর কত হবে C3H6 এর নাম হবে কি? এর নাম হবে প্রোপিন। দেখো এখানে লাস্টে ইন আছে, এখানে কি লাস্টে ইন আছে, এরপরে কত হবে বিউটিন, এরপরে কত হবে পেন্টিন, এমনি যাবে। এগুলো আমরা 9 থেকে একটু জানি তাই না? তারপরে আমাদের আরো কিছু নাম জানতে হবে। ফর এক্সাম্পল এর নামটা কি ভাইয়া? এর নাম অবশ্যই আমরা জানি। আর যদি এর সাথে পরিচিত না হই আমরা হয়তো এর লিখছি, একটা ষড়ভুজ শেপের স্ট্রাকচার, আর এখানে 3টা বন্ধন ছিল, এটা থেকে একই কথা। হ্যাঁ, এটা এমন কেন লিখে পরে ব্যাখ্যা দিব, বাট এটাকে আসলে এমন লেখা যায়। হ্যাঁ, এটাকে বলা হয় যে বেনজিন। এটাকে বলা হয় কি বেনজিন। এর অন্য একটা নাম আছে, একে বলা হয় ফিন। বেনজিন অথবা একে বলা হয় ফিন। যেহেতু এর নাম বেনজিন বা ফিন, তাই এর যে আয়নটা উৎপন্ন হবে না, এটাকে বলা হবে ফিনাইল। এটাকে বলা হবে কি ফিনাইল। আরো কিছু দেখে দিলে একবারে। হ্যাঁ, দেখবে এই টুকটাক ব্যাপারগুলো আমাদের ভবিষ্যতে পরে খুব কাজে দিবে। তারপর মনে করলা, দেখো তো এই যৌগের নাম কি ছিল? CH4, মিথেন না? যদি তুমি এর থেকে একটা হাইড্রোজেন সরায় ফেলো
তখন কি হবে CH3 একটা হাত ফাঁকা থাকবে না। আমরা জানবো কি কার্বনের মোট 4টা হাত, কার্বনের ক্ষেত্রে কি হয় 4টা হাত। কিভাবে একটু দেখি আমরা। দেখো কার্বনের ক্ষেত্রে কি হয় 6 না, ভাঙলে কেমন হতো 1s2 2s2 2px 2py 1 1 ছিল। দেখো 2 2 4 5 6। যখন এটা উত্তেজিত হয়ে যায় কার্বনটা, সেই ক্ষেত্রে এই 2pz এর মধ্যে এই 2p's এর থেকে একটা ইলেকট্রন চলে আসে। এখন দেখো মোট 4টা বিজোড় ইলেকট্রন আছে। দ্যাটস ওয়াই কার্বনের 4 হাত থাকে। কার্বনের থাকবে জেনারেলি 4টা হাত থাকবে। ওকে, যাক। সো মিথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন সরায় ফেলো, উৎপন্ন যৌগকে বলা হবে আমাদের মিথাইল মূলক। মূলক উৎপন্ন হবে, এটাকে বলা হবে মিথাইল মূলক। আর যদি দুইটা হাইড্রোজেন সরায় ফেলো, অর্থাৎ CH2 হাত ফাঁকা থাকবে দুইটা, কারণ 4 হাত থাকার কথা 2 হাত আছে, এটাকে বলা হবে মিথাইল মিথিলিন। এটাকে বলা হবে মিথিলিন মূলক। উপরে হচ্ছে মিথাইল মূলক, এটা হচ্ছে মিথিলিন মূলক। ওকে, আর যে কোনো যৌগের শেষে যে কোনো ধরলা যৌগ, সাপোজ এরকম বললাম CH3 CH2, এই টাইপের যৌগ যদি শেষে OH থাকে, একে বলবো আমরা অ্যালকোহল। এটাকে বলবো কি আমরা অ্যালকোহল। এটাকে বলা হবে অ্যালকোহল। যদি এমন হয় ধরলা একটা কার্বন ছিল CH3OH, আমরা এক কার্বনকে বলে থাকি মিথ, এর নাম কি হবে মিথানল। মিথানল ঠিক তো, মিথাইল মূলক না, মিথাইল মূলক যুক্ত অ্যালকোহল, এটাকে বলা হয় আসলে মিথানল। এটাকে বলা হয় কি মিথানল। এটা কেন বললাম, কারণ এই মিথানলের অন্য একটা নাম আছে, একেই বলা হয় আসলে উড অ্যালকোহল। উড মানে কি কাঠ, তাই না? উড অ্যালকোহল। অ্যাকচুয়ালি এই মিথানলের 72% জৈব দ্রবণকে বলা হয়ে থাকে উড অ্যালকোহল। এটাও বইটা আসছিল, ওই একই সাথে আসছিল, যে মার্স টেস্ট কাকে বলে, তারপর আসছিল উড অ্যালকোহল কোনটা, এগুলো আসছিল। ওকে, সো মিথানলকে বলা হয়ে থাকে উড অ্যালকোহল। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস দেখি এবার। যেমন যদি কয়েকটা যৌগ বলি, হ্যাঁ, বেনজিন ধরলা CH3 আছে, একে বলা হবে কি টলুইন। এই যৌগের নাম হচ্ছে টলুইন। যদি বেনজিনের সাথে একটা নাইট্রো মূলক থাকে, অর্থাৎ NO2 মূলক থাকে, একে বলা হবে নাইট্রোবেনজিন। কি বলা হবে? দেখো নাইট্রো মূলক বাক্যটা কি ছিল বেনজিন, নাইট্রো মূলক যুক্ত বেনজিনকে বলা হবে নাইট্রোবেনজিন। নরমাল নাইট্রোবেনজিন। যদি আমি এরকম বলতাম যে মনে করলাম উপরে আছে NH2, এটাকে বলা হবে কি অ্যানিলিন। এটা মনে রাখো, হ্যাঁ, এই নামটা অনেকে হয়তো পারি না আমরা, এটাকে বলা হবে অ্যানিলিন এই যৌগটাকে। তারপর যদি আমার একটা বেনজিন বলা থাকে তখন তো বেনজিন। যদি আমার দুইটা বেনজিন বলা থাকতো, এটা কি বলা হবে ন্যাপথালিন, তাই না? আমরা সবাই জানি ন্যাপথালিন। একে বলা হয় কি ন্যাপথালিন। আর ন্যাপথালিনের অন্য একটা নাম আছে, একে বলা হয় মথবলস। এটাও বইটা আসছিল, ঠিক আছে? ন্যাপথালিনকে বলা হয় থাকে কি মথবলস। আর যদি আমার তিনটা বেনজিন বলে পরস্পর যুক্ত হয়ে যায়, তিনটা বেনজিন বলে পরস্পর যুক্ত হলে একে বলা হবে অ্যানথ্রাসিন। কি বলা হবে অ্যানথ্রাসিন। একে বলা হবে অ্যানথ্রাসিন। ওকে, সো এই নামগুলো উঠায় নাও, আমরা আরো অনেকগুলো নাম দেখবো। এই নামগুলো পরবর্তীতে স্বীকৃত হবে, আমরা আগে শিখে ফেলি, তাহলে আমাদের জন্য বইটা পড়তে ইজি লাগবে আর কি। তারপর এই ধরলা বেনজিন বলয় সাথে আছে OH, এই পার্টগুলো উঠাও। হ্যাঁ, এর নাম কি হবে? এর নাম হবে আমাদের ফেনল। আমরা সবাই জানি এর আরো একটা নাম আছে, একে বলা হয় কার্বলিক অ্যাসিড। 19 পড়ছিলাম কিন্তু, তাই না, যে সাতটারাতে ফেনল বা কার্বলিক অ্যাসিড, কার্বলিক সাতটারাতে ফেনল বা কার্বলিক অ্যাসিড কে ইউজ করা হয়। তবে ভুলে ফেললে হবে না, এটা যদি কার্বলিক অ্যাসিড। আর যদি বলতাম এটা H2CO3, এটাকে বলা হবে কি কার্বনিক অ্যাসিড। এটা ল, ওটা ন, এটা হবে কি কার্বনিক অ্যাসিড। সো এই পার্টটা একটু উঠায় না। তারপর আমাদের আরো 4টা খুবই কমন নাম, এগুলো সবগুলো বই থাকে। তা খেয়াল করো, এটা হচ্ছে কি পুরো দেখতে বেনজিনের মতোই, জাস্ট বেনজিনের একটা কার্বন সরাই আমি নাইট্রোজেন রাখছি। এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে পিরিডিন। এটাকে বলা হবে পিরিডিন। এটা কিন্তু বিষাক্ত, তাইলে মারা যাবে। হ্যাঁ, এটা পিরিডিন। আর এটাকে বলা হবে আসলে
থায়োফিন, সরি এটাকে বলা হবে ফিউরান, কি বলা হবে ফিউরান, এটাকে বলা হবে থায়োফিন, থায়োফিন, আর লাস্ট এটার নাম হচ্ছে পাইরল, পাইরল। ঠিক আছে, সো আমাদের কিন্তু নামগুলো ভুলে গেলে হবে না, আমি এটা বারবারই পড়তাম, বারবারই ভুলতাম, কোনটার নাম কি গুলাই ফেলতাম। আমি আলটিমেটলি এভাবে মনে রাখছি, খেয়াল করো, যে যে বলি না আমরা যেখানেই পজিটিভ সেখানেই নেগেটিভ, বা পজিটিভ কে নেগেটিভ টানি সামথিং এরকম। সো পি এর সাথে এন এর সম্পর্ক আছে, আর ওইখান থেকে আমি মনে রাখছি যে দেখো এখানে এন আছে, তার মানে নামটা ছিল হবে কি দিয়ে, পি দিয়ে বা প দিয়ে, তার নাম কি ছিল পিরিডিন। এখানে একটা আছে, নাম শুরু কি হবে প দিয়ে, পাইরল। আর এদের মধ্যে যদি ভুলে না ফেলি, খেয়াল করো তো কোনটা দেখতে বেঞ্জিনের মতো, এইটা না, দেখো বেঞ্জিন লাস্টে কি আছে, ন আছে, এটা কি পিরিডিন লাস্টে ন আছে না, যেটা বেঞ্জিনের মতো দেখতে, এবং নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থাকাতে শুরু হবে প দিয়ে, আর বেঞ্জিন শেষ হয় ন দিয়ে, এটা কি হবে শেষ হবে ন দিয়ে, তাই এর নাম পিরিডিন। সিমিলারলি এটা হচ্ছে কি পাইরল, যে প দিয়ে শুরু হচ্ছে। আর একটা কথা মনে রাখবা, থায়োল, একটা শ্রেণী আছে থায়োল শ্রেণী, থায়োল মানে হচ্ছে সালফার, যেখানে থায়োল কথা আসবে সেটা হবে সালফার জাতীয় যৌগ। তাহলে এর মধ্যে কি আছে থায়োফিন, তার মানে সালফার থাকাতে নাম হচ্ছে থায়োফিন, আর অক্সিজেন থাকলে তার নাম হচ্ছে ফিউরান। তাহলে এই হচ্ছে আমাদের আরো 4টা কম্পাউন্ড, আমাদের কিছু কিছু নামগুলো পারতে হবে, এগুলো আমাদের পরে হেল্প করবে নামকরণ শেখার আগে অবধি। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাসিফিকেশনে। অর্গানিক কেমিস্ট্রি আমাদের ক্লাসিফিকেশনটা কি টাইপের হবে আমরা এখন দেখব। প্রথমত তুমি তোমার অর্গানিক কম্পাউন্ড গুলোকে দুই ভাগে ভাগ করতে পারো। কি বললাম দেখি আমরা, অর্গানিক কম্পাউন্ডস, এটা কিন্তু বিভিন্ন বই বিভিন্ন ভাবে দেওয়া, তোমার যেটা পছন্দ তুমি ঠিক মতো আগাতে পারলেই হবে। এই অর্গানিক কম্পাউন্ডকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে আমাদের এলিফেটিক যৌগ, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এর সংজ্ঞাটা কি পরে আসবো আমরা। একটা হচ্ছে এলিফেটিক যৌগ, এলিফেটিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ। অর্গানিক কেমিস্ট্রি আমরা প্রথমত দুই ভাগ করলাম, একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। একটু বলে রাখা ভালো, এই যে এলিফেটিক নামটা আসছে এলিফার থেকে, আর এলিফার শব্দের অর্থ হচ্ছে তেল বা চর্বি। আগে ধারণা করা হইতো যে সকল এলিফেটিক যৌগ কি আছে তেল জাতীয় যৌগ থেকে আসে, বা ধরা উদ্ভিজ্জ তেল, প্রাণীজ চর্বি ওইখান থেকে আসে, বাট আলটিমেটলি দেখা গেল কি না, এটা আসলে হয় না। সো এই হচ্ছে এলিফেটিক যৌগ, নামটা আসছিল কি থেকে, তেল থেকে, মানে এলিফেটিক আসছিল অলিফার থেকে যার অর্থ তেল। আর এই অ্যারোমেটিক এই নামটা আসছে অ্যারোমা থেকে, অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধ। আগে গেস করা হইতো বা ধারণা করা হইতো যে সকল অ্যারোমেটিক যৌগ কি হবে সুন্দর গন্ধযুক্ত হবে, বাট আলটিমেটলি দেখা গেল কি এমন অনেক যৌগ আছে যার কোনো গন্ধই নেই, কিংবা খুবই বাজে গন্ধ, বাট তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো তখন এখন কি এর নামগুলা সার্থক রইল না। এনিওয়ে, এই এলিফেটিক যৌগকে আমরা আবার দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সরল শিকল, সরল শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ শিকল। এলিফেটিক যৌগকে আমরা দুইটা ভাগ করতে পারি, সরল শিকল এলিফেটিক যৌগ, বদ্ধ শিকল এলিফেটিক যৌগ। আর অ্যারোমেটিকের মধ্যে সবাই অবশ্যই বদ্ধ শিকলই হবে। এদের মধ্যে আবার আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক যৌগ, বা এটাকে বলা হয়ে থাকে আসলে হোমোসাইক্লিক যৌগ, হোমোসাইক্লিক। আর এটা হচ্ছে হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। আর আমাদের এই সরল শিকলের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন হবে, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এখানেও সেম, সম্পৃক্ত স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, ঠিক আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত। আর এদের মধ্যে আমরা ফার্দার ক্লাসিফাই না করি, মোটামুটি আমরা এদেরকে এভাবে ভাগ করতে পারি। কি বললাম আবার বলি, অর্গানিক কেমিস্ট্রি কম্পাউন্ড গুলোকে আমরা দুই ভাগ করতে পারবো, একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ।
যে সংজ্ঞা বলি আমি এখন, দেখো যে সকল যৌগ হাকেল তত্ত্ব মেনে চলে, যে সকল যৌগ হাকেল তত্ত্ব মেনে চলে। হাকেল তত্ত্ব কি আমরা পরে করব, এখন দরকার নেই। মনে রাখো যে সকল যৌগ হাকেল তত্ত্ব মেনে চলে এদের কি বলা হয়ে থাকে? অ্যারোমেটিক যৌগ। আর যারা মানে না তারা নরমালি হবে এলিফেটিক যৌগ। বা এটাকে আমরা এরকম বলে থাকি যে সরল শিকল কিংবা বদ্ধ শিকল যে আমাদের হাইড্রোকার্বন আছে বা হাইড্রোকার্বন জাতক আছে এদেরকে বলা হয়ে থাকে তোমাদের এলিফেটিক যৌগ। এদের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন, সরল শিকল, বদ্ধ শিকল। এটা মানে কি যে যৌগগুলো এমন হয়, ধরলাম এক লাইন লেখা যাচ্ছে, ফর এক্সাম্পল ধরলাম এগুলো লিখলাম CH3 CH2OH, এই ধরলাম যৌগ লিখলাম, এটা অ্যালকোহল, এর নাম হচ্ছে ইথানল। এটা কি এক লাইন লেখা যাচ্ছে না? মানে কি কোন চক্র করে নাই, কোন রাউন্ড শেপ বা কোন চক্র চক্র করে নাই। যারা কোনো চক্র করে নাই তারাই হচ্ছে তোমার কি সরল শিকল। এটা আজকে খুব ডিটেইলস জানবো পরে, সমস্যা নেই। আর সম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত মানে কি? আমরা জানি সম্পৃক্ত কথার অর্থ হচ্ছে কোন স্থানে সর্বোচ্চ যা থাকা পসিবল তা থাকলে বলা হয় সম্পৃক্ত, তার থেকে কম থাকলে বলা হয় অসম্পৃক্ত। খেয়াল করো, আমি যেটা যৌগ লিখি নরমালি, ধরলাম আমি লিখলাম হচ্ছে কি CH3। দেখো তো এই কার্বনের কয়টা হাত ছিল? 4টা হাত। 4টার মধ্যে কি 3টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ আর আরেকটা হচ্ছে কি কার্বন যুক্ত না। তার মানে যতগুলো হাইড্রোজেন থাকা পসিবল সবগুলো কিন্তু আছে এখানে, যতগুলো হাইড্রোজেন থাকা পসিবল সবগুলোই আছে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে সম্পৃক্ত যৌগ। বাট যদি এমন হইতো, মনে করলাম এই কার্বন আর কার্বন তো এর তো অ্যাটলিস্ট একটা বন্ধন লাগবেই, অবভিয়াসলি। এখন দেখো তো প্রত্যেক কার্বনে কয়টা করে ফাঁকা আছে? 3টা করে না? তো এখানে 3টা হাইড্রোজেন যুক্ত হতেই পারে। বাট মনে করলাম 3টা হাইড্রোজেন যুক্ত না হয়ে প্রত্যেক ক্ষেত্রে মনে করলাম 2টা করে হাইড্রোজেন যুক্ত হলো, তখন কার্বনটা কি করবে? তখন কার্বনটা না পেরে নিজেদের মধ্যে বন্ধন করবে। এখানে দেখো, এখানে কিন্তু এখানেও একটা হাইড্রোজেন পসিবল ছিল, এখানেও একটা হাইড্রোজেন পসিবল ছিল, বাট বসে নাই। তার মানে সর্বোচ্চ যা সম্ভব ছিল তার থেকে কম আছে, এটাকে বলা হবে অসম্পৃক্ত যৌগ। তাই আমরা নরমালি বলে থাকি দ্বিবন্ধন থাকা অথবা অনেক ক্ষেত্রে কি থাকে ত্রিবন্ধন থাকলে এটাকে বলি আমরা অসম্পৃক্ত যৌগ। আর অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকলে এটাকে বলা হয় আমাদের সম্পৃক্ত যৌগ। আর এর মধ্যে কারা আসবে? সকল অ্যালকেন সমূহ হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত কারা? সকল অ্যালকিন এবং অ্যালকাইন। সো সম্পৃক্ত হচ্ছে কারা? যাদের মধ্যে অনলি সিঙ্গেল বন্ড বিদ্যমান, অর্থাৎ অ্যালকেন। অসম্পৃক্ত কারা? যাদের মধ্যে একটা মিনিমাম একটা দ্বিবন্ধন অথবা একটা ত্রিবন্ধন আছে, এরাই হচ্ছে অসম্পৃক্ত যৌগ। আর বদ্ধ শিকলের ক্ষেত্রে সেম কথা। মনে করলাম এই একটা যৌগ হলো বদ্ধ শিকল, কোনো ডাবল বন্ড নাই, এটা হচ্ছে সম্পৃক্ত। বাট মনে করলাম আর একটা যৌগ হচ্ছে এর মধ্যে ডাবল বন্ড হতে পারে কিংবা কোন কোন ক্ষেত্রে ট্রিপল বন্ড হতে পারে, এটাকে বলা হবে অসম্পৃক্ত যৌগ। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যালিফেটিক যৌগ নিয়ে কিছু কথা। আর কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, অর্থাৎ তোমার যে চক্রটা হবে, যদি ওই চক্রের মধ্যে সবগুলা পরমাণু কার্বন থাকে, ওই চক্রের প্রত্যেকটা পরমাণু যদি কার্বন থাকে, একে বলা হয়ে থাকে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ। আর মনে করলাম এই চক্রের মধ্যে কোনো একটা কার্বনের জায়গায় অন্য কোনো হেটারো মৌল, এখানে কি হতে পারে? হেটারো মৌল বলতে আমরা বলতে পারি নাইট্রোজেন বসতে পারে, কিংবা তোমাদের অক্সিজেন বসতে পারে, সালফার বসতে পারে ইত্যাদি। যদি বসে যায় চক্রের কার্বনের জায়গায়, এদের কেউ বসে গেলে তাকে বলা হবে হেটারোসাইক্লিক যৌগ। ফর এক্সাম্পল আমাদের পিরিডিন, খেয়াল করো তো, এই দেখো নাইট্রোজেন আছে না? কিংবা বলতে পারো তুমি আমাদের পাইরল, বা ওই যে 4টা নাম পড়ালাম, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা সত্য, এটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। আমি এই জন্য যে নাকি এগুলো আমাদের বলতে একটু হলে ইজি হয়, তাই আমরা আগে কিছু নাম পড়ে রাখছিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ডের ছোট্ট একটা ক্লাসিফিকেশন। আমি কিন্তু ব্রডলি কিছুই করিনি এখন, আমাদের জাস্ট পড়া তো শুরু হলো, দেখবে বাড়তে 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 কই যাবে, জাস্ট আমাদের পড়া শুরু হলো। তোমরা এখন থেকে যা যা পড়াইছি কোনো পার্ট না বুঝে থাকলে অবশ্যই ভিডিও রিওয়াইন্ড করে দেখবা, তাও না বুঝলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। বাট আমাদের কিন্তু এখন থেকে ফুল ক্লিয়ার হতে হবে, কনসেপ্টটা ফুল ক্লিয়ার করতে হবে। অর্গানিকের বেসিক খুব ভালো থাকা দরকার। কারণ বুঝছো, দেখো
ঢাকা ভার্সিটির পরীক্ষায় আমাদের সময় যা ছিল, আমাদের সময় কি ছিল, মোট 30 মার্ক ছিল কেমিস্ট্রিতে। এদের মধ্যে 10 থেকে 8 মার্ক, মিনিমাম 8, বেশি 10 থেকে 12 মার্ক হইতে পারতো শুধুমাত্র এই অর্গানিক কেমিস্ট্রি আসে। দেখো পুরো কেমিস্ট্রির 1/3 মার্ক আসে কার থেকে, অর্গানিক কেমিস্ট্রি থেকে। তুমি যদি বলি বুয়েটের কথা, দেখা যায় বুয়েটের মোট 5টা কোশ্চেন, মিনিমাম 5টা কোশ্চেন আসে, মানে 50 মার্ক আসে অনলি অর্গানিক কেমিস্ট্রি থেকে। সো বুঝতেই পারতেছ, তুমি মেডিকেল বলো, ভার্সিটি বলো কিংবা ইঞ্জিনিয়ারিং বলো, সব ক্ষেত্রেই এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পারতেই হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, কোনো অপশনাল না যেটা ভাই বাদ দিয়ে গেলাম। হ্যাঁ, তুমি বাদ দিলে হয়তো বা বোর্ডে রিটেন সমস্যা হবে না, কিন্তু ভর্তি পরীক্ষা বলো বা আমাদের বোর্ডেরই এমসিকিউ বলো, খুবই সমস্যা হবে। তাই এটা কিন্তু অবশ্যই অপশনাল না, এটা কম্পালসারি। আমাদের একদম ডিটেলসে পড়তে হবে। আমাদের সাথে কি আছে খুব ডিটেলস জেনে কিন্তু আমি একদম নরমালি কিছু কথা বললাম, আমরা আস্তে আস্তে ডিপ যাব। ওকে, তাহলে আজকের ক্লাস তুমি যা লিখলা খাতার মধ্যে ওইটা আবার রিভাইজ দাও, একবার না 2বার করে রিভাইজ দাও, দেন আমাদের প্রত্যেকগুলো ক্লাস আস্তে আস্তে দেখো। সো ক্লাসে করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।